কেশব ভোলানাগর গ্রামে মটন বিরিয়ানি ঠেলা নিয়ে বসতো। ওর ব্যবসা ভালোই চলতো। রোজ ওর কাছে ৬-৭ জন লোক মটন বিরিয়ানি খেতে তো আসতোই। এইভাবে ওর দিন কাটছিল। একদিন কেশব ব্যবসা করতে করতে নিজের মনে মনে বলল, রোজ দিন ৬-৭ জন গ্রাহক মটন বিরিয়ানি খেতে চলেই আসে, আর তাতে মোটামুটি আমার দিন কেটে যায়। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? আজকাল বাবার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, তার উপর ছোট ভাইটার পড়ার খরচা। ওকে যদি লেখাপড়া না শেখাতে পারি, ও তাহলে করবেটা কি? এই সব চিন্তা করতে করতে বেচারা কেশব বাড়ি ফেরে। আর তার স্ত্রী রূপালী তাকে এত চিন্তিত অবস্থায় বাড়ি ফিরতে দেখে বলে, হ্যাঁ গো, কি হয়েছে তোমার? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। মনে হচ্ছে কাজকর্ম ঠিকমতো চলছে না। কি যে আর বলবো তোমাকে, রোজ ৬-৭ জন গ্রাহক বিরিয়ানি খেতে আসে বটে, কিন্তু তার থেকে আমার যা মুনাফা হয় তাতে তো বাবার ওষুধ কিনতে আর বাড়ির সংসার খরচেই চলে যায় গো। ছোট ভাইটার পড়ার খরচ আমি তুলবো কি করে জানি না। তখন সেখানে কেশবের ছোট ভাই সুধীর আসে আর বলে, দাদা, তুমি আমার জন্য এত চিন্তা করো না গো, আমার পড়ার খরচ ঠিক উঠে যাবে। আমি তো এটাও ভাবছি যে তোমাকে সাহায্য করার জন্য আমি বিরিয়ানি ডেলিভারির দায়িত্বটা নিয়ে নেব। আরে এত কিছু তো আমি শুধু তোর জন্যই করছি নাকি? আমি চাই না যে তোর পড়াশোনা মাঝপথে বন্ধ হোক, কারণ এই কথাটা আমার মাথায় আছে যে কিছুদিনের মধ্যেই তোকে শহরে গিয়ে কলেজে অ্যাডমিশন নিতে হবে। একবার তুই কলেজে ভর্তি হয়ে গেলে আমাদের জীবনটা একেবারে বদলে যাবে। তোর দাদা একদম ঠিক কথা বলেছে সুধীর, তুই নিজের পড়াশোনার দিকে মন দে, সব ঠিক হয়ে যাবে, তোকে চিন্তা করতে হবে না। আর যদি দরকার পড়ে আমি তোর দাদাকে বিরিয়ানি বিক্রি করতে সাহায্য করব, না হয় তোর পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয়। তোকে নিয়ে কত আশা। এই দেখে সুধীরের খুব ভালো লাগে যে তার দাদা আর বৌদি তাকে কত ভালোবাসে। বাড়িতে অসুস্থ বাবা থাকা সত্ত্বেও তার পড়াশোনার প্রতি তাদের কত চিন্তা। পরের দিন কেশব তার ঠেলা নিয়ে গ্রামের বাজারে বিরিয়ানি বিক্রি করছিল। তখন এক গ্রাহক তার কাছে এসে বলে, দাদা, মটন বিরিয়ানি কত করে? একটু দামটা বলুন না, ঠিকঠাক মনে হলে ১ কিলো আমি কিনে নেব। দিদি, মাত্র ১৫০ টাকা কিলো। আপনি বলুন আপনাকে আমি কত কিলো দেব? বাপরে বাপ, এ তো দেখছি বেশ দামি। এই তো একটু দূরেই আর একজন বিরিয়ানি বিক্রি করছে, সেখানে তো ১১০ টাকায় ১ কিলো বিক্রি করছে। দিদি, আপনি আমাকে একটা কথা বলুন, এমনিতেই বিরিয়ানির দাম এত বেশি, এত কম দামে কেউ দেয় কি করে? নিশ্চয়ই সে কোনো না কোনো অসৎ কাজ করছে। দাদা, সেরকম যদি কিছু হতো না তাহলে এতদিনে ওর ব্যবসা বন্ধ হয়ে যেত। গ্রামের লোকেদের বোকা ভাববেন না যেন। কেশবের এসব শুনে খুব খারাপ লাগে, কারণ ওই মহিলা বিরিয়ানি না কিনেই সেখান থেকে চলে যায়। একদিন যখন কেশব ঠেলা নিয়ে বাড়ি ফিরছিল, তখন তার মনে হলো, একবার আমি নিজে গিয়ে বরং দেখি যে ওই বিরিয়ানিওয়ালাটা কে, যে মাত্র ১১০ টাকায় ১ কিলো বিরিয়ানি বিক্রি করে, যেখানে মাটন বিরিয়ানি এত সস্তা হতেই পারে না। কেশব এবার যখন সেখানে গিয়ে দেখে, তখন সেখানে পঙ্কজ নামের একজন লোক মটন বিরিয়ানি বিক্রি করছিল। তার কাছে লোকে ভিড় করে দাঁড়িয়েছিল। এই দেখে ও মনে মনে বলল, বাবা, এর দোকানে তো দেখছি সত্যিই অনেক ভিড়। এত লোক এর কাছ থেকে বিরিয়ানি কিনতে আসছে কি করে? আমার মনে হয় এই কারণেই আমার রোজগার আরো কমে গেছে। আমারও একবার এর বিরিয়ানি খেয়ে দেখা উচিত, যে এর বিরিয়ানিতে এমন কি বিশেষত্ব। কেশব যেই ওর কাছে যায়, পঙ্কজ ওকে ১ প্লেট বিরিয়ানি দিয়ে দেয়। যেই ও খানিকটা বিরিয়ানি খায়, তখন নিজের মনে মনে বলে, এই মাটন বিরিয়ানিটা তো একদম ভালো নয়, এর মধ্যে তো ভেজাল আছে। কিন্তু আমি এই কথাটা যদি সবাইকে জানিয়ে দেই, তাহলে এখানে কেউ আমার কথা কখনো বিশ্বাস করবে না। আমাকে কিছু না কিছু একটা উপায় ভেবে বের করতে হবে, যাতে সব মানুষের সামনে পঙ্কজের চুরি হাতে নাতে ধরা পড়ে যে ও মাটন বিরিয়ানিতে ভেজাল মিশিয়ে বিক্রি করে। কেশব মনমরা হয়ে বাড়ি ফেরে, সব কথা নিজের স্ত্রীকে বলে। ওরা কিছুদিনের মধ্যেই সুধীরকে লেখাপড়া শেখানোর জন্য বাইরে পাঠাবে ভাবছিল, কিন্তু তাদের কাছে টাকা ছিল না। তাই ওরা ওদের বাড়ি এক ব্যবসায়ীর কাছে বন্ধক রেখে সুধীরকে লেখাপড়া শেখানোর জন্য বাইরে পাঠায়। রূপালী এবার কেশবকে বলে, হ্যাঁ গো, সুধীরকে তো আমরা বাইরে পড়াশোনা করতে পাঠিয়ে দিলাম, কিন্তু যেদিন থেকে ওই পঙ্কজ গ্রামে ব্যবসা করছে, সেদিন থেকে আমাদের তো আর ব্যবসা চলছে না। হ্যাঁ গো, তোমাকে তো এবার কিছু একটা করতে হবে, তাই না? আমার মনে হয় যে ও বিরিয়ানিতে ভেজাল মেশায়, জানো, কিন্তু এই কথাটা আমি কিছুতেই প্রমাণ করতে পারছি না। কি করি আমি বলো তো?
আমি না পাশের একটা গ্রামে ঘর পরিষ্কারের কাজ পেয়েছি। তুমি কিছু মনে না করলে আমি সেই কাজটা করি, তাহলে সংসার চালাতে আমিও তোমাকে খানিকটা সাহায্য করতে পারবো। আমি এই বাড়িতে তোমাকে রাজরানী করে এনেছিলাম, কখনো ভাবতে পারিনি যে সংসার চালানোর জন্য তোমাকে অন্যের বাড়িতে গিয়ে কাজ করে খেতে হবে। তুমি আমায় ক্ষমা করে দিও। কেশব এই বলে আর তারপর অন্যান্য দিনের মতো নিজের ব্যবসা খুলে বসে। ওদিকে রূপালী একদিন কেশব বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বেরোয় আর নিজের মনে মনে বলে, ক্ষমা করে দিও তুমি আমায়, আমি তোমাকে এটা আর বলতে পারলাম না যে আমি পঙ্কজের ঠেলায় মটন বিরিয়ানির কাজ করতে যাচ্ছি। এসব আমি শুধু তোমার জন্য করছি, যাতে ওই পঙ্কজের সত্যিটা সবার সামনে চলে আসে আর আমাদের মটন বিরিয়ানির ব্যবসা আবার আগের মতো চলে। রূপালী এবার পঙ্কজের ঠেলায় যায় আর মিষ্টি মিষ্টি কথা বলে ওর ঠেলায় যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা করে। একদিন রূপালী কথায় কথায় পঙ্কজকে জিজ্ঞেস করে, সাহেব, আমি না বুঝতে পারি না, আপনি 110 টাকায় বিরিয়ানি বিক্রি করছেন, যেটা খুব সস্তা। মটন বিরিয়ানি 110 টাকা কিলো হতেই পারে না, তাও তো আপনার ব্যবসা এত ভালো চলছে। আচ্ছা, আপনি আপনার মটন বিরিয়ানিতে কি মেশান? আপনি আমাকে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর টাকার হিসেব রাখতে বলেছেন। আপনি যদি আমাকে বিরিয়ানি বানানো শিখিয়ে দেন, তাহলে আমিও এরকম বিরিয়ানি বাড়িতে সস্তায় বানাতে পারবো। এইসব বিরিয়ানি কখনো বাড়িতে বানাতে যেও না, কারণ এই বিরিয়ানিতে ভেজাল মেশানো আছে। আমি রাতের বেলা যাই মাংস কিনতে, আর যেসব ছাগল রোগের কারণে মৃত্যু হয় তাদের মাংস কিনি, তারপর তার সাথে আমি সয়াবিনের কিমা মিলিয়ে দিই। এইভাবে বিরিয়ানি তৈরি করি, তবে গিয়ে না আমি 110 টাকায় বিক্রি করতে পারি। কিন্তু এর ফলে তো গ্রাহকদের শরীর খারাপ করতে পারে, ওদের স্বাস্থ্যের দিকে তো আপনার খেয়াল রাখা উচিত। এ তো ভীষণ অন্যায়। এইসব খেয়ে যদি গ্রাহকদের শরীর খারাপ হয়, তাতে আমার করার আছেটা কি? সবকিছু তো আর আমার হাতে থাকতে পারে না। দেখো, আমি সেই কাজই করি যেটা আমার ঠিক মনে হয়, আর তুমিও সেটাই করো। নিজের বাড়ির লোকদের জন্য ভালো মাটন বিরিয়ানি বানাও, আর গ্রাহকদের জন্য এরকম বিরিয়ানি। রূপালী সব সত্যি জেনে গিয়েছিল। রূপালী বাড়ি যেতে যেতে নিজের মনে মনে বলে, আমাকে যেভাবেই হোক গ্রামের সবাইকে এই সত্যিটা জানাতে হবে, নয়তো গ্রামবাসীরা এর দোকানের মটন বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়বে আর আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, সে তো বাদই দিলাম। এভাবেই দিন কাটতে থাকে। একদিন রূপালী চিঠি লিখে সুধীরকে আর ওর বন্ধুকে গ্রামে ডেকে নেয়, যারা ছদ্মবেশে ফুড ইন্সপেক্টর আর জেলা ইন্সপেক্টর হয়ে পঙ্কজের কাছে যায়। পঙ্কজ তাদের সামনে ভালো বিরিয়ানির স্যাম্পেল রাখে। ইন্সপেক্টর সাহেব, আপনি নিয়ে যেতে পারেন এই স্যাম্পেল, এর মধ্যে কোনো কিছু খারাপ নেই। আমি আমার গ্রাহকদের স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমঝোতা করি না। শোনো, আমি হলাম ফুড ইন্সপেক্টর, আর যতদিন না আমি তোমার এই খাবারের স্যাম্পল টেস্ট করব, ততদিন তুমি এখানে কোনো রকম ব্যবসা করতে পারবে না। আগে আমাকে এটা দেখতে হবে যে তুমি তোমার বিরিয়ানিতে এমন কি মেশাও যার জন্য এত সস্তায় বিক্রি করো। তখন সেখানে কোথা থেকে কে জানে রূপালী হঠাৎ করে এসে বলে, সাহেব, আমি এনার দোকানে 1 মাস হয়ে গেল কাজ করছি। উনি যদি সত্যিটা না বলেন তাহলে আমি বলে দেব। উনি এই বিরিয়ানিতে না খারাপ মাংস ব্যবহার করেন আর সয়াবিনের কিমাও মেশান। শুধু তাই নয়, সমস্ত মশলা না সস্তা কোয়ালিটির ব্যবহার করেন। এই নিন এর আসল স্যাম্পল, আপনি এর বয়ান লিখুন আর একে অ্যারেস্ট করুন। আরে, এইসব তুই কি বলছিস? আমার টাকাতে সংসার চালিয়ে আমারই তুই এত বড় সর্বনাশ করলি। দূর হয়েছে এখান থেকে, আমি তোকে মেরে ফেলবো আর যদি একটাও কথা বলিস। দেখুন পঙ্কজ বাবু, আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আমরা সামান্য টাকা ঘুষ নিয়ে আপনাকে ছেড়ে দিতে পারি, এরপর আপনার ইচ্ছে। পঙ্কজের মনে হয় যে সুধীর যে মিথ্যে পুলিশ সেজে এসেছিল সেও ফুড ইন্সপেক্টরের মতো আসল, আর সে ঘুষ নিয়ে পঙ্কজকে ছেড়ে দিতে পারে। তাই পঙ্কজ ওদেরকে ঘুষ দিতে যায়। তখন ওদের কয়েকজন বন্ধু যারা লুকিয়েছিল ভিডিও করে নেয় সব, আর সেটা ভাইরাল করে দেয়। তখন আসল পুলিশ এসে পঙ্কজকে অ্যারেস্ট করে নেয়। আমি এই লোকগুলোকে পাঠিয়েছিলাম আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে, কারণ গ্রামের প্রচুর লোক আপনার এখানে বিরিয়ানি খেতে আসে। এই লোকগুলো নাটক করে আপনার থেকে প্রমাণ সংগ্রহ করলো, কিন্তু আমি সত্যিই খুব আনন্দিত যে আপনার মতন একজন অসৎ ব্যবসায়ী ধরা পড়েছে। পঙ্কজ বাবু, এবার আপনি জেলে বসে জেলের বন্দীদের জন্য মনের সুখে বিরিয়ানি বানান। আমাকে ফাঁসানো হয়েছে, আমার কোনো দোষ ছিল না। আমি ভেবেছিলাম অল্প একটু ঘুষ দিয়ে আমি ব্যাপারটা মিটিয়ে নেব। সব মামলা ঘুষ দিয়ে মেটানো যায় না। যেখানে সাধারণ মানুষের শরীর স্বাস্থ্য জড়িত, সেখানে সরকার কোনো রকম আপোষ করে না। আপনাকে গ্রেফতার করা হলো, আর আজকের পর থেকে এই গ্রামে আপনি কোনোদিন বিরিয়ানির ব্যবসা করতে পারবেন না। পুলিশ এইভাবে পঙ্কজকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ধীরে ধীরে এই কথা কেশব জানতে পারে। সে রূপালী আর সুধীরকে ধন্যবাদ জানায়।
সত্যি বলছি, তোমাকে আর সুধীরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কোনো দিনও ভাবতে পারিনি যে তোমাদের দুজনের জন্য আমার ব্যবসা আবার রমরমিয়ে চলবে, আমার জীবনটা আবার সুন্দর হয়ে উঠবে। তোমরা দুজন না থাকলে আমি সত্যি জানি না এটা কি করে সম্ভব হতো। ধীরে ধীরে যেই পঙ্কজের ঠেলা বন্ধ হয়ে যায়, কেশবের ঠেলা আবার আগের মতো চলতে থাকে। ওর মটন বিরিয়ানি এবার 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখন সবাই জানতো যে ওর এই মটন বিরিয়ানিতে কোনো ভেজাল মেশানো নেই, তাই সবাই অনেক দূর দূর থেকে ওর কাছে মটন বিরিয়ানি খাওয়ার জন্য আসতে থাকতো। ত্রিপুরা নামের একটা ছোট্ট গ্রাম ছিল, যেখানের মানুষজন ভীষণ ভালো। সেই গ্রামে আলী নামের এক ব্যক্তি মটন কারি তৈরি করে বিক্রি করত। আলীর মটন কারির পুরো গ্রামে খুব নাম ছিল, এই জন্য আলী অনেক টাকা রোজগার করত। কিন্তু আলী খুব লোভী ছিল, আরো বেশি উপার্জনের জন্য নতুন নতুন ফোন দিয়ে আসত রোজ, যাতে ওর মটন কারি আরো সুস্বাদু হয় খেতে, যাতে ওর দোকানে আরো বেশি গ্রাহক আসে। এরকমই এক দিনের কথা, আলী তার দোকানে মটন কারি বিক্রি করছিল। তখনই তার ঠিক সামনেই আর একটি দোকান খোলে। ওই দোকানটাকে দেখে আলী বেশ চিন্তায় পড়ে যায় আর নিজের মনে বলে, আরে এ কি, আমার দোকানের সামনে কেউ মাটন কারির দোকান খুলবে? এ কি করে সম্ভব? আমি থাকতে কিছুতেই এটা হতে দেব না। এই বলে ও ওই দোকানটার সামনে যায় আর দোকানদারকে বলে, এসব হচ্ছেটা কি? এখানে তুমি এইভাবে দোকান দিতে পারো না? দেখতে পাচ্ছ না নাকি যে তোমার দোকানের সামনেই একটা মটন কারির দোকান আছে? দেখেছি, কিন্তু হয়েছে কি? শুনে রাখো, এই দোকানটা আমার, আর আমি যা খুশি বেচবো। তোমার কি? বললেই হলো আমার দোকানের সামনে আমি কাউকে দোকান খুলতে দেব না, সে তুমি যাই করো না কেন। ও বাবা, তাই নাকি? তোমার এত ক্ষমতা? ভালো করে শুনে রাখো, তোমাকে আগেও বলেছি এই দোকানটা আমার, আর আমার দোকানে আমি যা খুশি বেচতে পারি। তুমি বলার কে? শোনো, আমারও কিচ্ছু যায় আসে না, তুমি এখানে যা খুশি বেচো, কিন্তু মাটন কারি আমি বিক্রি করতে দেব না। আমি তো মটন কারি বানিয়েই বেচবো। তোমার যদি ক্ষমতা থাকে আমাকে আটকে দেখাও তো। আর তাছাড়া এত বড় এলাকায় তোমার তো একটা মাত্র দোকান, আর একটা দোকান যদি দিই তাতে তোমার কি আসে যায় বলো তো? তোমার খদ্দেররা তো সব তোমার কাছেই যাবে, তাই না? না, আমার খদ্দেররা এখানে চলে আসবে। আমি জানি নতুন দোকান দেখলেই খদ্দেররা সেখানেই চলে যায়, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। এইভাবে ওদের দুজনের মধ্যে তর্ক হতে শুরু করে আর কথাটা প্রধান পর্যন্ত পৌঁছে যায়। কি ব্যাপার আলী, তোমরা ঝগড়া করছো কেন? দেখুন না, আপনি তো জানেন আমার দোকানটা এখন অনেক পুরনো হয়ে গেছে, তাহলেও আমার দোকানের ঠিক বিপরীতে কি করে মাটন কারির দোকান দেয়? তাহলে তো আমার দোকানের অনেক ক্ষতি হয়ে যাবে। আরে আলী, কিচ্ছু হবে না। আর তাছাড়া তোমার তো একারই এখানে মটন কারির দোকান। ও যদি আর একটা দোকান খোলে তাহলে বেচারা ওরও 2 পয়সা কামাই হয়। আর তাছাড়া এই ব্যবসা তো নির্ভর করে কার খাবারের স্বাদ কত ভালো। যদি তোমার মাটন কারির স্বাদ ভালো হয় তাহলে তুমি পয়সা কামাবে, আর যদি ওরটা ভালো হয় তাহলে ও কামাবে। এই শুনে আলী চুপ করে যায়, আর এরপর ও ওখান থেকে চলে আসে এবং ওই লোকটি তার দোকান খোলে। ওই লোকটার নাম ছিল রঘু। আলী তো খুব চিন্তায় পড়ে যায়। দোকানে ফিরে এসে নিজের মনে মনে বলে, যে করেই হোক ওর দোকান আমি কিছুতেই চলতে দেব না, তার জন্য আমায় যাই করতে হোক না কেন। আর ও সিদ্ধান্ত নেয় যে সে তার মটন কারির দাম কম করবে, তা সে এর জন্য তার যতই লোকসান হোক না কেন। এরপর সে লোভের বশে তার মটন কারির দাম 100 টাকা করে দেয়। এর ফলে ওর দোকানে অনেক ভিড় হয়। এই দেখে আলী খুব খুশি হয়। ওদিকে আবার রঘু চিন্তায় পড়ে যায় যে আলী তো মটন কারির দাম অর্ধেক করে দিয়েছে, যদি এভাবেই চলতে থাকে তাহলে ওর দোকানে তো কেউ আসবে না। তাই ও নিজের মটন কারির দাম অর্ধেক করে দেয়। এই দেখে ওর দোকানেও অনেক গ্রাহক আসে। এই দেখে আলী খুব রেগে যায় আর সে নিজের মনে মনে বলে, আমায় কোনো অন্য উপায় ভাবতে হবে, আমার সামনে আমি কাউকে টিকতে দেব না। আর এই বলে সে তার মটন কারিতে ভেজাল মেশানো শুরু করে, কারণ এর ফলে সে সস্তায় মটন পাচ্ছিল। ওদিকে রঘু সততার সাথে কাজ করছিল। এবার আলী মটন কারির দাম 50 টাকা করে দেয়। এর ফলে সবাই ওর দোকানে ভিড় করে। আরে বা আলী ভাই, তুমি তো 50 টাকায় মটন কারি দিয়ে আমাদের মতো গরিবদের খুব সুবিধা করলে। আরে হ্যাঁ ভাই, 50 টাকা কি, তোমাদেরকে তো আমি 10 টাকাতেও দিতে পারি, শুধু তোমরা খেতে আমার দোকানেই আসবে। অসুবিধা কি, আমরা শুধু তোমার দোকানেই আসবো। এমনিতেও এখানে তুমি ছাড়া সেরকম মটন কারি আর কেউ বানাতে পারে না, আর তাছাড়া তুমি এখানে সবচেয়ে পুরনো। হ্যাঁ, কিন্তু দেখতেই তো পাচ্ছ
আমার ঠিক সামনেই দোকান খুলে বসেছে। আরে তুমি ওখানে মাথাই লাগিও না, শুধু মন দিয়ে নিজের কাজটা করে যাও। এরপরে ওই লোকটা ওখান থেকে চলে যায়। এভাবেই সময় কাটছিল। লোভের বশে আলীর কিন্তু ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছিল, আর সে রঘুকে ছোট করতে চাইছিল, যে কারণে ও সব সীমা পার করে যাচ্ছিল। এরকমই একটা দিনের কথা সে আপন মনে বলল, রঘুর দোকানে আগুন লাগিয়ে দিলে কেমন হয়? আর ওর দোকানটা যদি পুড়ে যায় তাহলে ও এখান থেকে চলে যাবে। না না, ছি, এসব আমি কি ভাবছি। এই বলে সে তার নিজের কাজে মন দেয়। পরের দিন সকালেই রঘু খুব জোরে জোরে চিৎকার করে, হায় হায়, কে যেন আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে, আমার সব শেষ হয়ে গেল, এবার আমি কি করব? গ্রামের সবাই সেখানে এসে জড়ো হয়, আর সবাই রঘুর পুড়ে যাওয়া দোকান দেখতে থাকে। এটা নিশ্চয়ই ওই আলিরই কাণ্ড হবে, ভালো করে জানি ও আমাকে হিংসে করে। আরে এ আমি কেন করতে যাব? তোর উপর আমার হিংসেই বা কিসের? হ্যাঁ, এটা ঠিক যে তুই এখানেই দোকান দিয়েছিলি, কিন্তু তার মানে তো এই নয় যে আমি তোর দোকানে আগুন লাগিয়ে দেবো। হ্যাঁ ভাই, আলী তো একদম ঠিক কথাই বলছে, এরকম কাজ আলী করতেই পারে না। শোনো, তোমার দোকান নিশ্চয়ই অন্য কেউ পুড়িয়েছে, অথবা এই গরমে হয়তো তোমার দোকানে আপনা থেকেই আগুন লেগে গেছে। কে জানে, কিন্তু আমার তো সব শেষ হয়ে গেল, পথে বসে গেলাম। এই বলে রঘু মন খারাপ করে ওখান থেকে চলে যায়। সময় ঝড়ের গতিতে এগোচ্ছিল। আলী খুব খুশি ছিল, কারণ রঘু তার দোকান বন্ধ করে দিয়েছিল যে। আলী এবার নিজের মাটন কারির দাম বাড়িয়ে দিয়েছিল। ও আবার তার মাটন কারির দাম 100 টাকা করে দিয়েছিল, আর লোকে বাধ্য হয়ে ওর থেকে মাটন কারি কেনার জন্য ওর দোকানে আসতো। একদিন প্রধান ওর দোকানে এলো আর ওকে বলল, আরে আলী, এ কেমন কথা? রঘুর দোকান যেই এখান থেকে গেল অমনি তুমি তোমার মটন কারির দাম বাড়িয়ে দিলে। না, তা নয়, আপনি তো জানেন মাটনের দাম এখন কত বেড়ে গেছে, আর তারপর সেটা দিয়ে কারি বানাতেও অনেকটা সময় যায়। আমি চাই না খদ্দেরদের পচা মাল খাওয়াতে, তাই দামটা একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, সে দাম না হয় বাড়িয়েছো, কিন্তু পচা মাল আবার কাউকে খাইও না কিন্তু। আরে চিন্তা করবেন না, তাছাড়াও আপনি আমাদের কত পুরনো খদ্দের। এই বলে আলী তার মাটন কারি বানানোর দিকে মন দিল। ধীরে ধীরে সময় কাটছিল। একদিনের কথা, প্রধান আলীকে ডাকলো। আলী যখন সেখানে পৌঁছলো তখন দেখলো যে রঘু ওখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। প্রধান খুব রেগেছিলেন। উনি আলীকে বললেন, কি আলী, এসব আমি কি শুনছি? তুমি নাকি পচা মটন দিয়ে কারি বানাও, আর তুমিই নাকি রঘুর দোকানে আগুন লাগিয়েছিলে? না না, এ কি? রঘু এসব মিথ্যা বলছে, আমি কিচ্ছু করিনি, আর আমি এসব করতে যাবই বা কেন? দেখুন, ধরা পড়ে গেল। ওকে জিজ্ঞেস করুন তো যে ওকে এই কথা কে বললো যে আমি আপনাকে এসব বলেছি। এই শুনে প্রধানও অবাক হলেন এবং আলীকে বললেন, তাই তো আলী, আমি তো তোমাকে কখনো বলিনি যে রঘু তোমার নামে নালিশ করেছে। তুমি তাহলে নিজে থেকে ওর নাম নিলে কেন? ও যখন এখানে দাঁড়িয়ে, তাহলে নিশ্চয়ই এই কথা ওই বলেছে, অন্য আর কে বলবে? না, এই কথা আমাকে রঘু নয় বরং মদন বলেছে। ও স্বীকার করেছে যে রঘুর দোকানে আগুন দিতে তুমি ওকে বলেছিলে, আর এই কাজের জন্য তুমি ওকে টাকাও দিয়েছিলে। এই শুনে আলী খুব ভয় পেয়ে যায়। ও বুঝতে পারেনি যে ওর আসল রূপটা সবার কাছে এভাবে ধরা পড়ে যাবে। মদন সবার সামনে আসে, আর ও স্বীকার করে যে এমনটা করার জন্য আলীই তাকে বলেছিল। আলী শুধুমাত্র ওপর থেকেই ভালো, ভেতরে খুব লোভী। এই শুনে রঘু প্রধানকে বলল, আমি তো আগেই বলেছিলাম যে আমার দোকানে আগুন লাগায় আলিরই হাত আছে, কিন্তু আপনি আমার কথাই শোনেননি। কেন পুড়িয়েছ তুমি ওর দোকান? আর তুমি পচা মটনের কারি খাওয়াচ্ছিলে। তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম, কিন্তু সেদিন তুমি আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে রেখেছিলে। আমাকে দয়া করে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি মানতে পারিনি কেউ আমার সামনে দোকান দিয়ে আমার খদ্দের কেড়ে নেবে, সেই কারণেই আমি এই সব করেছি। আমি অনেক কষ্টে আমার এই ব্যবসাটাকে এত দূরে এনেছিলাম, আর যে কেউ এসে সেই ব্যবসাটাকে নষ্ট করে দেবে। আচ্ছা, সেই জন্য তুমি এত বড় কাজ করলে? তুমি খুব বড় অপরাধ করেছো। তুমি আমাদের স্বাস্থ্যের কথাও ভেবে দেখোনি, আবার রঘুরও সর্বনাশ করেছো। এর শাস্তি তোমায় পেতেই হবে। আমাকে আপনি ক্ষমা করে দিন, আর রঘু তুমিও। লোভে পড়ে আমি এত বড় একটা ভুল করে ফেললাম। রঘুর যা লোকসান হয়েছে তা আমি পূরণ করতে রাজি। সে তো তোমাকে করতেই হবে, আর আমি না বলা পর্যন্ত তুমি ওই দোকান আর খুলতে পারবে না। আর হ্যাঁ, আবার যদি পচা মাংস খাইয়েছ না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। দেখলে তো, তুমি লোভের বশবর্তী হয়ে নিজেরই ক্ষতি করে বসলে। তুমি যদি এত লোভ না করতে, তাহলে তোমাকে আজকে এত লজ্জা পেতে হতো না।